কোনোভাবেই জিতবে না। এবারে কোনো স্কোপ নেই। মানুষ এবার ঠিক করেছে যে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে হাঁটাতেই হবে। মানে দুজন তৃণমূলের সর্বোচ্চ স্তরের যারা ১ এবং ২ নম্বর বলে পরিচিত, কেউ একজন বলেছেন যে ওই রবীন্দ্রসঙ্গীতের পরে ওই ডিজে বাজবে ৪ তারিখের পরে। আরেকজন বলেছেন যে বিজেপি পোস্টার নিয়ে মানে লিখে দিতে হবে যে আমি আর বিজেপি করি না, যারা বিজেপি কর্মচারী। তো এটা কি গণতন্ত্র? তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে একমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে যত দুর্নীতিগ্রস্ত লোকেরা রয়েছে এবং সর্বোচ্চ স্তরের দুর্নীতি করে এসছে, তাদেরকে প্রত্যেককেই মানে এত এভিডেন্ট হয়ে গেছে ব্যাপারগুলো, তারপরেও প্রত্যেককেই কিন্তু জায়গা দিয়েছে। কাউকে সরানোর মতো সাহস তৃণমূল কংগ্রেস করেনি, মমতা ব্যানার্জি করেনি। মুখ্যমন্ত্রীর কথা, যারাই আইনের কাজ করেন, আইন মেনে চলেন, আইনের শাসন বলবৎ করতে চান, তিনিই হয়ে যান কিন্তু বিজেপির এজেন্ট। শুধু ভবানীপুর নয়, পুরো কলকাতায় বিজেপির গেরুয়া পতাকা মানে সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাবেন যে ৪ তারিখে বিকেলের পরে কিভাবে উড়ছে। দেখুন, প্রত্যেকটা দল তার যে প্রার্থী তালিকা প্রকাশ করছে বা ইশতেহার প্রকাশ করছে, তাদের মধ্যে দিয়েই সে আগামী দিনে কি করতে চাইছে তার আহ, রূপরেখাটা রিফ্লেক্টেড হচ্ছে। তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে একমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে যত দুর্নীতিগ্রস্ত লোকেরা রয়েছে এবং সর্বোচ্চ স্তরের দুর্নীতি করে এসছে, তাদেরকে প্রত্যেককেই মানে এত এভিডেন্ট হয়ে গেছে ব্যাপারগুলো, তারপরেও প্রত্যেককেই কিন্তু জায়গা দিয়েছে। কাউকে সরানোর মতো সাহস তৃণমূল কংগ্রেস করেনি, মমতা ব্যানার্জি করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই তারা প্রমাণ করেছে যে যে সরকার চলবে একই স্টাইলে চলবে, যেভাবে দুর্নীতি হয়ে এসছে জন্ম জন্মান্তর ধরে সেটাই চলবে। এরপরে চাকরি বাকরি আপনি সমস্ত কিছুতে যদি আবার চলে যান, ডিএ দেবে না, শিল্প হবে না, কৃষি হবে না, স্বাস্থ্য গোল্লায়, সবকিছু রসাতলে, রাজ্য রসাতলে। এখন ৮ লক্ষ কোটি প্লাস। হয়তো এই তৃণমূলের এই ধারাবাহিকতা বজায় রাখলে কোনো ক্রমে, যদি তৃণমূল কোনোভাবেই জিতবে না, এবারে কোনো স্কোপ নেই। মানুষ এবার ঠিক করেছে যে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে হাঁটাতেই হবে। মানুষের এটা একটা বাঁচার যুদ্ধ বলতে পারেন, যে স্বাধীনতার যুদ্ধের মতো। মানুষকেও এবার কিন্তু তার অস্তিত্বের রক্ষার লড়াই পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে দুর্নীতি দেখেছে, যেভাবে সন্ত্রাস দেখেছে, যেভাবে কুশাসন দেখেছে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি দেখেছে, যেখানে শাসক দল কি ভূমিকা পালন করে, যেভাবে স্বজন পোষণ দেখেছে, যেখানে ন্যারেটিভ হচ্ছে যে সকলের জন্য মানে তার নিজের যারা লোকজন আছে তারা হচ্ছে কোটি কোটি হাজার না লক্ষ কোটি, সেটা একটা ন্যারেটিভ। আর সাধারণ মানুষের জন্য ভাতা একটা ন্যারেটিভ। সাধারণ মানে অন্য দের জন্য ব্যবসা, যেটা মানে ধরুন সম্পত্তির যে খতিয়ান, আর একটা সাধারণ মানুষের জন্য তার শিল্প বলতে ওই চপ শিল্প, মুড়ি বেগুনি, ঘুগনি, চা বিক্রি, এর বাইরে কিন্তু সরকার বেরোতে পারেনি। তো ভোট যুদ্ধে যখন অবতীর্ণ হয়েছেন তাকে তো কিছু বলতে হবে। বিজেপি কি কি করেছে, অন্যান্য রাজ্যে কি কি করতে পেরেছে, সেটা ডবল ইঞ্জিন সরকার কি করতে পারে, মানুষ তার সুফল কি পাচ্ছে। দেখুন, প্রত্যেকটা সমাজের যারা অবহেলিত মানুষ এবং যারা উইকার সেকশন, তাদের জন্য ডিএমও থেকে বিভিন্ন প্রকল্প থাকে। দুঃখের বিষয়, সবকিছু থাকার পরেও এ রাজ্যে যেগুলো মানুষকে শুধু তো একটা, এই রাজ্য লক্ষ্মীর ভান্ডার দেখেছে বা ওই কন্যাশ্রী দেখেছে, পুরো ভারতবর্ষ ব্যাপী কি কি উন্নয়নমূলক প্রকল্প হতে পারে, কি কি মানুষকে নিরাপত্তা সামাজিক সুরক্ষা দেওয়ার প্রকল্প হতে পারে, প্রত্যেকটা স্তর, সেটা একজন তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, ছাত্র, যুব, মহিলা, জন্ম থেকে মৃত্যু অবধি কেন্দ্রীয় সরকার সমস্ত রকম পরিকল্পনা নিয়ে এসছে মানুষকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য, সমাজকে আপগ্রেড করার জন্য, স্ট্যান্ডার্ড অফ লিভিং কে অনেক হাই করার জন্য। ওই শুধু আমি একটা জিনিস দেখেছি, ওই একটা মানে যখনই যেখানেই কোনো আলোচনা হোক না কেন, ওই তৃণমূলের একটাই বক্তব্য থাকে ১৫ কোটি, এই ১৫ লক্ষ অ্যাকাউন্টে কোথায় গেল। আর এই বোকাদেরও একটা মানে বোকামিরও একটা স্তর থাকে।
কোনো কোনো গভর্নমেন্ট কি 15 লক্ষ টাকা কারো অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে? তাকে যা যা পরিষেবা দেওয়ার দরকার তার মাধ্যমে কিন্তু 15 লক্ষের অনেক বেশি পরিষেবা আগামী 15 বছর ধরে, এই সরি 12 বছর ধরে আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য সরকারের মাধ্যমে দিয়ে এসছে। দুঃখের বিষয়, আমাদের রাজ্য সরকার 90% প্রকল্পকে রাজ্যে ঢুকতে দেয়নি, মানুষকে বঞ্চিত করেছে, গায়ের জোরে করেছে, ফান্ড ডাইভারশন করেছে, ফান্ডকে চুরি করেছে, সমস্ত স্কিমে দুর্নীতি করেছে। বলতে গেলেই আপনি যে কোনোভাবে বিরোধিতার স্বর যদি আপনার সামনে প্রতিভাত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু উল্টো আপনাকে মানে বিরোধী কেন, বিরোধিতা কেন, বিরোধী হওয়ার জন্য এটা নয় যে আমি বিরোধিতা করা হয় যে সরকারের বিরোধীরা কিন্তু আইজ অ্যান্ড ইয়ার্স অফ দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্ট ঠিক মতো কাজ না করলে সেটাকে তুলে নিয়ে আসা হয় সামনে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এটাই ভাবেন যে বিরোধিতা করা মানে তাকে যে কোনো ভাবে নির্যাতিত করা এবং আমার বিরুদ্ধে কেউ কেউ যেন কোনো কণ্ঠস্বর না তুলতে পারে, আমার সমালোচনা না করতে পারে, এটাই কিন্তু বিরোধিতা। এবং তার জন্য যে যে সে মানে একজন সরকারি কর্মচারী হন না কেন, একজন সাধারণ মানুষ হন না কেন, একজন স্কুল শিক্ষক হন না কেন, একজন আন্দোলনরত কোনো যদি বিভিন্ন রকম যে কর্মীরা রয়েছেন, পার্শ্ব শিক্ষক রয়েছেন, আশা কর্মী রয়েছেন, চাকরি জীবী যারা রয়েছেন বা যারা চাকরি হারিয়েছেন তারা রয়েছেন, সকলেই কিন্তু তার কপালে জুটেছে মার আর কেস, এছাড়া কিছু হয়নি। আবার বললাম, গণতন্ত্র রক্ষার লড়াই বিরোধীদের কাছে এটাই, দেখুন আমরা সব থেকে বড় বিরোধী আজকে রাজ্যে, 39% ভোট আমাদের রয়েছে, কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে যে কোনো ভাবে মানুষকে কিন্তু এখান থেকে বার করা নিয়ে আসা, না হলে যদি বার না করা যায় কি ভয়ানক পরিণতি হতে পারে। আজকেও মানে দুজন তৃণমূলের সর্বোচ্চ স্তরের যারা 1 এবং 2 নম্বর বলে পরিচিত, কেউ একজন বলেছেন যে ওই রবীন্দ্রসঙ্গীতের পরে ওই ডিজে বাজবে 4 তারিখের পরে, আরেকজন বলেছেন যে বিজেপি পোস্টার নিয়ে মানে আহ, লিখে দিতে হবে যে আমি আর বিজেপি করি না, যারা বিজেপি কর্মচারী। তো এটা কি গণতন্ত্র? কি করেছেন না করেছেন গত কয়েক বছরে, মানে কত মানুষ তার যে স্বজনকে হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, তার আশ্রয়টুকু চলে গেছে শুধু সরকারের বিরোধিতা করার জন্য। এরকম বিরোধিতা নয় কি আপনাকে কেউ আঘাত করেছে, আপনার শুধু পলিসিকে সমালোচনা করেছে, আপনার কাজের সমালোচনা করেছে, আপনার নীতির সমালোচনা করেছে, আপনি যে মানে জঘন্য কাজগুলো করেছেন, সরকারি টাকাকে নয়ছয় করেছেন, তার সমালোচনা করেছেন। আমি একটা কথা জিজ্ঞেস করবো দেবাশিস দা, আজকে শুরুতেই আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে যেরকম চমক ছিল, এবং আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে সব দুর্নীতিগ্রস্তদেরকেই তালিকায় রেখেছেন। আমি প্রথমেই বলবো, তাহলে কি জ্যোতিপ্রিয় মল্লিক বা পরেশ অধিকারীকে ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি কি সেটা বলার চেষ্টা করছেন? দেখুন, সবচেয়ে বড় চমক ওটাই ছিল। আর পার্থ চট্টোপাধ্যায় তো মানে তার ছেলেটা থেকে বড়, পার্থ চট্টোপাধ্যায় সব থেকে বড় দোষ হচ্ছে বান্ধবী সহ মামাল সমেত 50 কোটি টাকা, এত মানে 5 কেজির ওপরে সোনা, আরো বিভিন্ন জিনিস একদম শিক্ষা দপ্তরের বিভিন্ন যেগুলো ডকুমেন্টারি এভিডেন্স সহ হাতে নাতে ধরা পড়েছেন। পরে মানে এটা আমরা টিভিতে একদম সচক্ষে মানে লাইভ দেখতে পেয়েছি। অন্যদের ক্ষেত্রে অনেকের টাকা পাওয়া গেছে বা অনেক কিছুই, কিন্তু ওটা লোক সমাজে মানে হয়তো তার এভিডেন্সিয়াল ভ্যালু অনেক বেশি, কিন্তু সেটা মানুষ লাইভ দেখেনি। ঠিক আছে, তার এভিডেন্স কোর্টে বিভিন্ন সময় আর্গুমেন্ট হয়েছে, যারা তাদের যখন অ্যারেস্ট করা হয়েছে বা অন্যান্য কিছু হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক কেন, পরেশ অধিকারী, অনুব্রত মণ্ডল, নাম বলতে গেলে সকাল থেকে সন্ধ্যা অবধি আলোচনা চলবে, সেটা থাক। তো প্রত্যেককে যারা যাদের যাদের এর মধ্যে টিকিট দিয়েছেন, দেখুন সব থেকে বড় কথা, দুটো কারণে টিকিট দিয়েছেন। এক হচ্ছে যে আরো কিছু যেটা মুখটা ওনারা ততটা খোলেননি বা কাস্টডিতে গিয়ে কোন রকম সেই আনুগত্য দেখিয়েছেন। 2 নম্বর হচ্ছে যে তারা আরো এত কিছু জিনিসের সাথে মানে মুখ খুললে যা যা হতে পারতো, আরো অনেক কিছুর সাথে জড়িত ছিল। এটা তো একটা অর্গানাইজ ক্রাইম, ওপর থেকে নিচ অব্দি জড়িত রয়েছে। তা সেটা যদি মানে যেটা আমরা প্রেসার কুকারকে যখন বন্ধ করে রাখি, তো আমরা ওপরে কেন ওই সিটিটা কেন থাকে, যাতে বাষ্পটা বেরিয়ে যায়, নাহলে প্রেসার কুকার কিন্তু ব্লাস্ট করবে। তো এটাও এই ব্যালেন্সটা করে রেখেছেন, যদি আরো কিছু বলে ফেলেন তাহলে ওটা ব্লাস্ট করে যেতে পারে। তো সেটা করেননি, সেটা স্বাভাবিকভাবেই
এটুকুই বলতে পারি যে এই ঘটনা এটাই প্রমাণ করে যে ওনার ইস্তেহারটা এই দুর্নীতিগ্রস্তরাই, উনি বলেন না যে আমি যখনই কিছু ঘটে যায় উনি বলেন আমি কিছু জানতাম না, এটা করেছে, এটা তো আমার নলেজে নেই। যদি নলেজে না থাকে তাহলে মানে যেগুলো আপনার ক্যান্ডিডেট লিস্ট সই হয়েছে সেটাও কি ওনার নলেজ ছাড়াই হয়েছে? মানে আমি বলছি যে মমতা ব্যানার্জির জানেন না, অথচ ক্যান্ডিডেটের লিস্টে সিগনেচার হয়ে গেছে, এই লোকগুলো আবার টিকিট পেয়ে গেছে। তো আমি কুণাল ঘোষকে উনি নিজেই জেলে পাঠিয়েছিলেন, ঠিক আছে, আবার উনি তার প্রার্থী পদ কুণাল ঘোষ তো বলছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন 3.5 বছর একটা লোক জেলও খাটলো, তারপরে আবার মানে এত পরিশ্রমের পরে আবার টিকিটও পেলো, আবার তাকে বলতে হচ্ছে যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে কতটা করুণ পরিণতি হলে বা পরিস্থিতি হলে এটা বলতে পারে। তো এখন একটা জিনিস ভালো করে ভেবে দেখুন যে মানে ডায়লেমা একটা বা নাটকের একটা স্তর থাকে, মানে যাকে যিনি দায়িত্ব নিয়ে জেল খাটিয়েছিলেন তাকেই আবার মানে 3.5 বছর পরে বেরিয়ে তাকে অনেক মানে ফিল্ট্রেশনের মাধ্যমে গিয়ে আবার প্রমাণ করতে হয়েছে। উনিই বলেছেন সব চোরেদের রানী, ওনার ঘরে গেলে সব থেকে বেশি টাকা পাওয়া যাবে, অনেক কিছু বলেছেন, কোথায় ডেলোতে কি হয়েছে সবকিছু বলেছেন। তারপরে উনিই বলছেন আমার নেত্রী, মানে কি বলতে চাইছেন হয়তো নিজেও বুঝতে পারছেন না। উনিই বলছেন চোরেদের রানী, তাহলে ওনাকে আবার নেত্রী বলছে, তাহলে কি কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি, কিন্তু মনে রাখবেন জনগণের শক্তি আসল শক্তি। দিল্লি এখন দিল্লিতে ক্ষমতায় রয়েছে, পাল্টে যাবে। আপনারা আপনাদের কেন্দ্রীয় বাহিনী কাজ সম্মানের সঙ্গে করুন। তারপরে একদম তোপ রাখছেন যে যদি ভোটের সময় আপনারা বিজেপির পোলিং এজেন্ট হয়ে গেলে আমাদের মা বোনেরা আছেন তারা দেখে নেবেন, একদম রীতিমতো আমরা কিছু করব না। এই মন্তব্য কি সরাসরি দেবাশিস দা একদম হুমকি হিসেবে ধরা উচিত একজন একজন আইপিএস অফিসার হিসেবে? আপনি কি দেখুন, কেন্দ্রীয় বাহিনীর ওপরে যত হামলা হয়েছে আজ পর্যন্ত, শীতলকুচিতেও যে ঘটনা ঘটেছিল তার আগে উনি মাথাভাঙায় জনসভাতে, প্রকাশ্য জনসভাতে বলেছিলেন যে আমাদের একদল লোক গিয়ে মানে মহিলাদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা বিভিন্ন রকম মানে ঝাঁটা, খুন্তি, বটি, হাতে ওই বেল নিয়ে সব নিয়ে যাবে, আর আরেক দল নিয়ে লোক গিয়ে ভোট করবে, তার ফলশ্রুতি এত বড় একটা ঘটনা ঘটেছিল। তা পরবর্তীকালে আপনি যেখানে যেখানে দেখবেন কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হয়েছে, মানে কেন্দ্রীয় বাহিনী যখনই কোনো দায়িত্বপূর্ণ কাজ করে, বিএসএফ এর কাজ হচ্ছে বর্ডারকে প্রোটেক্ট করা। এত সমালোচনা করা হয় বিএসএফ এর এগেনস্টে, তৃণমূল প্রত্যেককে বলে যে তারা নাকি ঠিক মতো নিরাপত্তা দিচ্ছে না। জমি ব্যাপারটা তো ছেড়ে দিন, যখন কোনো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যে আইনত এখানে ঢুকতে পারে না, সে যখন ঢুকতে যায়, বিএসএফ যদি তার কাজ করেন, বিএসএফ এর এগেনস্টে বিভিন্ন সময় কেস করা হয়েছে, তাদের বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে। তাহলে একদিকে বা অন্যান্য প্যারামিলিটারি ফোর্সেস যখন কোনো কাজ করতে এখানে আসে তাদের বিভিন্নভাবে অপদস্থ করা হয়। আপনি দেখেছেন সন্দেশখালির কেসের ক্ষেত্রে কিভাবে তাদের উপরে অত্যাচার হয়েছে। তো এটা একজন মানে সংবিধানের শপথ নেওয়া একটা রাজ্যের প্রধান কি করে এই কাজ করতে পারেন? তো এই প্রোটেকশন তো যারা দেশকে দেয় তারা তো ওনারও একজন সৈনিক। তো সেইভাবে তাকে প্রোটেক্ট করার থেকে তাকে কিভাবে ফাঁদে ফেলা যায় এবং তার এগেনস্টে বিভিন্নভাবে কেস করে তাকে কি করে বাগে আনা যায়, এই যে থ্রেট এবং প্রচ্ছন্ন থ্রেট, এটা সব থেকে বড় কথা। দেখুন, পালে বাঘ সবারই পড়ে, তো আজকে আপনি থ্রেট দিয়ে ভাবছেন আমি অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, বিভিন্নভাবে আহ, বাংলাদেশি যারা ঢুকছে, দিনের পর দিন যারা জঙ্গি কার্যকলাপ করে যাচ্ছে, তারা আমাদের ভোটার, তারা আমাদের দুধেল গাই। কিন্তু একদিন যদি সত্যি ভারতবর্ষের ওপরে এরকম আক্রমণ নেমে আসে যেখানে বিদেশি শক্তির দ্বারা যদি ভারতবর্ষ আবার পরাধীনতার দিকে চলে যায়, সেটা কিন্তু আপনাদের এই রকম পলিসির জন্যই হবে। আপনারা যে কি কাজ করছেন, মানে তার জন্য ভারতবর্ষ বিভিন্ন সময় বিদেশি রাষ্ট্রের হাতে পরাধীন হয়েছিল, বিভিন্ন বিদেশি শক্তি এসে আক্রমণ করেছিল, একদম সেই শক, হুন, মোগল থেকে আরম্ভ করে আপনি সুলতানি যুগ সমস্ত সময়, বা পরবর্তীকালে ইংরেজরা এসেছিল, বা অন্যান্য বিভিন্ন কলোনি যারা ইউরোপিয়ান বিভিন্ন কলোনি হয়েছিল, এই পরাধীনতার মেন কারণই ছিল কিন্তু এই ধরনের সাপোর্ট। আজকে আবার সেই জিনিসটা আমরা এত বছর, 200 বছর লড়াই করে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা পেয়েছি, তারপরে এই ধরনের কার্যকলাপ আমার মনে হয় এটা কি মনে করিয়ে দেয় না যে আমরা আবার কি মানে পরাধীনতার দিকে, মানে শুধু নিজে ক্ষমতা বজায় রাখতে গিয়ে
এটা করছি। এই আগুনে কিন্তু সকলে পুড়বেন। এই আগুনের আঁচ কিন্তু একদিন আপনারও লাগবে। যদি এই ধরনের ঘটনা কোনোদিন ঘটে, সেদিন কিন্তু ওরা কাউকে ছেড়ে দেবে না, আপনাকেও ছেড়ে দেবে না। একদমই আমি বলব এই যে কথা বললেন এক্ষুনি শীতলকুচির ঘটনার কথা আপনি এক্ষুনি স্মৃতিচারণ করলেন। আমি বলব এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুমকি দিলেন কেন্দ্রীয় বাহিনীকে, কি উত্তর দেবেন? একটা কথাই বলবো, আমি আগেই তো বললাম যে তারা আপনাকে প্রোটেকশন দিচ্ছে। বিএসএফ দেশের বর্ডারকে প্রোটেকশন দিচ্ছে। আপনি ওই জন্য সুস্থভাবে আজকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আছেন। এত কিছু বলার পরেও কিন্তু আপনার গদি চলে যায়নি, যেহেতু তারা বর্ডারকে প্রোটেক্ট করে রেখেছে। এই যে যাদের অনুপ্রবেশ করাচ্ছেন অবৈধভাবে, যারা এই জঙ্গি কার্যকলাপ এখানে বিভিন্নভাবে শিকড় বাকড় গজিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এরপরে যদি কোনোদিন ওই এখন যেরকম ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছে, বা তার আগে গালফে যে ধরনের ইয়ে দেখেছি, বা গাজা স্ট্রিপে যা যা ঘটনা ঘটেছে, এরকম যদি ঘটনা ঘটে, আপনি বলুন তো যে এই এতদিনে ভারতবর্ষের নিরাপত্তা সার্বভৌমত্ব নষ্ট করার দায় কে নেবে? এবং আমি একটা প্রশ্ন করব যে কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির এজেন্ট, পোলিং এজেন্ট হিসেবে যদি কাজ করে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে অভিযোগটা নিয়ে আসছেন যে কেন্দ্রীয় বাহিনী এই যে তার আশঙ্কা বা জনগণের উদ্দেশ্যে তার এই বার্তা, আমরা সাধারণত জানি একজন জননেত্রী মুখ্যমন্ত্রী তিনি, তার একটা স্টেটমেন্ট সবসময় খুব ইম্পর্টেন্ট হয়। এই যে বলে দিলেন যে কেন্দ্রীয় বাহিনী সত্যিই কি দেবাশিস দা, কেন্দ্রীয় বাহিনী বিজেপির পোলিং এজেন্ট হিসেবে কাজ করে, কি বলছেন? কেন্দ্রীয়, দেখুন, মুখ্যমন্ত্রীর কথা, যারাই আইনের কাজ করেন, আইন মেনে চলেন, আইনের শাসন বলবৎ করতে চান, তিনিই হয়ে যান কিন্তু বিজেপির এজেন্ট। সব থেকে দুঃখের কথা যে উনি একজন প্যারামিলিটারি ফোর্স যে কাজটা করছে, সেটা কিন্তু দেশের জন্য করছে। ঠিক আছে, তার মধ্যে ভুল ত্রুটি যেটা আছে সেটা অন্য, তার জন্য বিভিন্ন রকম ছাঁকনি রয়েছে, তার জন্য আইন রয়েছে যদি ঠিক মতো কাজ না করে। সব থেকে বড় কথা যে যখন আমি আইন মেনে কাজ করছি, বা আমি যখন দেশের নিরাপত্তা ঠিক রাখছি, দেশের সার্বভৌমত্বকে ঠিক রাখছি, তাকে আপনি বারংবার 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 হিট করছেন। এটা কিন্তু শুধু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, এই যে অবৈধ অনুপ্রবেশকারী যে ভোট ব্যাংক, তাকে উৎসাহিত করার জন্য, যারা আপনার এই ন্যারেটিভসে বিশেষ করে যে একটা পার্টিকুলার সম্প্রদায়কে উস্কানিমূলক মন্তব্য দিয়ে এর আগেও দিয়েছেন কিছুদিন আগে, যে আমি যদি হাত ছেড়ে দিই তাহলে হিন্দুরা থাকতে পারবে কি, এসব অনেক কিছু বলেছেন। তাহলে ভারতবর্ষের সংবিধান মেনে আপনার শপথ নেওয়াটা উচিত হয়নি। মানে কি ন্যারেটিভ নিয়ে উনি এই কথাবার্তাগুলো বলেন, এটা সহজেই অনুমেয়। শুধুমাত্র ভোটে কিভাবে কোন অঙ্কে জেতা যায়, কাকে কাকে কিভাবে কাজে লাগিয়ে, তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে অ্যাটাক করা থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বাহিনীকে আরো যদি কিছু করা সম্ভব হতো, তো সেই ঘটনাগুলো বা সেই বক্তব্য আমরা পরপর পরপর দেখতে পাচ্ছি। দেখুন, আবার একদিন বললাম যে রাখাল প্রতিদিন বলতো বাঘ আসবে বাঘ আসবে বাঘ আসবে, বাঘ পড়বে। যেদিন পড়েছিল সেদিন মানে সহায়তার জন্য কেউ আসেনি। তো যদি ভারতবর্ষের নিরাপত্তা বা সার্বভৌমত্ব এতটাই বিপর্যস্ত হয়, তাহলে কিন্তু একদিন সেই মানে আগুনে আপনাকেও পুড়তে হবে। তো এই যে ঘটনার যেটা ঘটছে, এই মানে নিরাপত্তা নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা উচিত নয়। এই যে ইরানও যে যুদ্ধ করছে, ইসরায়েলও যুদ্ধ করছে, আপনি একটা জিনিস দেখবেন, এরা কিন্তু এতটাই এদের দেশভক্তি রয়েছে, মানে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গায় অনড় রয়েছে। ভুল করুক ঠিক করুক, পলিসি কেন হচ্ছে এত বড় আলোচনায় যাচ্ছি না, কিন্তু দেশের ব্যাপারে যখন মানে দুপক্ষই কিন্তু, বা ওদিকে আমেরিকা লড়ছে, মানে প্রত্যেকেই কিন্তু তার স্টান্সে অবিচল রয়েছে। দেশের জন্য তাদের বক্তব্য যে দেশ যে কাজটা করছে সেটা হয়তো সেটা সর্বোচ্চ প্রায়োরিটিতে, মানে এদিকে ইসরায়েল ওদিকে ইরান। তো আগে যে ঘটনা বা অন্যান্য যখন দেশের সাথেও যুদ্ধ হয়েছে, তারা কিন্তু কোনোভাবেই দেশের স্বার্থকে কম্প্রোমাইজ করছে না। তো তারা কি মানে এই দেশাত্মবোধ যদি আমাদের রাজনৈতিক নেতারা, বিরোধিতা করছেন যারা, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী দেখাতে পারতেন, তাহলে কিন্তু উনি কোনোভাবেই এই প্যারামিলিটারি ফোর্সকে আক্রমণ করতেন না। একদম সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ আমরা লক্ষ্য করলাম। সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে এই সমস্যা দেখা যায়নি। এ রাজ্যে এসআইআর এর সময় এত সমস্যা দেখা গেল। স্বভাবতই আমি বলব এই নির্বাচন কি ২০২৬ নির্বাচনের আগে বড় রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে কোথাও গিয়ে এই ধরনের দেখুন, সুপ্রিম কোর্ট হয়তো যা যা করতে পারতো আরো, মানে অনেক কেসেই হয়নি। যেমন অভয়ার ক্ষেত্রে আমাদের
অনেক বড় আশা ছিল যে একটা যুগান্তকারী রায় হবে। হয়নি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও কিছু বাধ্যবাধকতা আছে, তাকেও কিছু এভিডেন্সের ওপরে গিয়ে মানে হয়তো রায় দিতে হয়। তো মানুষের রায় আর সুপ্রিম কোর্টের রায় বা বিভিন্ন কোর্টের রায় তার মধ্যে প্রভেদ থাকে। আমাদের বিবেক অনেক কিছু বললে বা আমাদের আবেগ অনেক কিছু বললেও সেটা রিফ্লেক্টেড হয় না। তো একটা কথাই বলতে পারি যে উম, সুপ্রিম কোর্ট যেটা অবজারভেশন দিয়েছে যে সারা ভারতবর্ষে একরকম ভাবে হচ্ছে, এখানে একরকম, এখানে শাসকের আইন রয়েছে, এখানে আইনের শাসন তো নেই, কেন হবে না? শাসক যেভাবে চাইবে সেখানেই সেইভাবেই কিন্তু অফিসারদের কাজ করে সেটাকে প্রতিফলিত করতে হবে। তো এক্ষেত্রে অবশ্যই মানে যে ধরনের ঘটনা প্রবাহ চলেছে, মানে আজকে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোথা থেকে যে ওই প্রেসার কুকারটা মানে কোন দিক দিয়ে ফাটবে সত্যি কেউ জানে না। কথা বলবো ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী কন্টেস্ট করছেন। নন্দীগ্রাম একদম চর্চিত কেন্দ্র, আগের বার কন্টেস্ট করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং এই নির্বাচনে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্র থেকে কন্টেস্ট করতে চলেছেন। একদম সাংবাদিকরা, ন্যাশনাল মিডিয়ার সাংবাদিকরা প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করছেন, মুখ্যমন্ত্রী বলছেন ডোন্ট আস্ক পার্সোনাল কোয়েশ্চেন। কোথাও গিয়ে কি পার্সোনাল লেভেলে নিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী? এবং শুভেন্দু অধিকারীকে তৃণমূল বলছে বিজেপি বলির পাঠা করলো। শুভেন্দু অধিকারী কি মানে ফলপ্রসূ মানে করতে পারবেন তার ভবানীপুরে দাঁড়ানোটা? কি কি বলবেন যে শুভেন্দু অধিকারী কি পারবেন মুখ্যমন্ত্রীকে হারাতে? দেখুন, অনেক কিছুই বলা হয়েছে, ওই 1956 ওনার মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। ঠিক আছে, উনি জীবনে দুবার নির্বাচনে হেরেছিলেন, একবার যাদবপুরে হেরেছিলেন, না মালিনী ভট্টাচার্যের কাছে। আর সেকেন্ড বার উনি মানে তখন তো উনি সবে ওনার আপব্রিঙ্গিং চলছে। আর এই এত দৌর্দণ্ড প্রতাপ নিয়ে ক্ষমতা হাতে নিয়ে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ভোটে হেরে যাওয়াটা, যেখানে ওনার দল 215টা সিট নিয়ে ওই ধরনের মেজরিটি নিয়ে আসছে, সেটা ওনার জন্য কতটা বেদনাদায়ক। এটা দেখুন, উনি খুব পার্সোনালি মানে ইগো, সবকিছুতে ইগোতে দিয়ে নেন বা পার্সোনাল মানে ব্যাপারটা নিয়ে নেন। তো ইলেকশনে হার জিত হবে, এটা খুব স্বাভাবিক ঘটনা, কেউ জিতবে কেউ হারবে। তার জন্য অবশ্যই জিতবেন, উনি তো দায়িত্ব নিয়ে বলেছেন। উনি বলেছেন আমি একবার এখান থেকে হারিয়েছি, আমি এটাও অ্যাড করলাম কেন, যে উনি যদি বাই চান্স নন্দীগ্রামে না দাঁড়ান, যেহেতু ওনার প্রার্থী পদ আগে ডিক্লেয়ার হয়েছে, উনি তো ওপেন আগে চ্যালেঞ্জ করে ওখানে দাঁড়িয়েছেন। এবং শুভেন্দু অধিকারী এতটাই বিচক্ষণ নেতা, উনি মাটিকে খুব ভালো বোঝেন। এবারে শুধু ভবানীপুর নয়, পুরো কলকাতায় বিজেপির গেরুয়া পতাকা মানে সম্পূর্ণভাবে আপনারা দেখতে পাবেন যে 4 তারিখে বিকেলের পরে কিভাবে উঠছে। তো সেই ঘটনাটা যখন ঘটবে, তো উনি সেই দায়িত্বটা নিয়েছেন অ্যাজ এ লিডার অফ দ্য পার্টি। আমি জানি মানুষ কতটা কষ্টে রয়েছেন, আমি যতটা রয়েছি আমার থেকে অনেক বেশি কষ্টে সাধারণ মানুষ রয়েছেন। তাদের জ্বালা যন্ত্রণা কি মানে সেটুকু টের পাওয়া আমার মতো ক্ষমতা রয়েছে। প্রত্যেকে তার নিজের স্বার্থ রক্ষার তাগিদে, তার অধিকার রক্ষার তাগিদে, তার শান্তিতে থাকার জন্য যা যা করণীয় তার তাগিদে, এবং সর্বোপরি বলতে পারেন যে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদে, আগামী প্রজন্ম যাতে মানে বলতে পারেন যে মানে একদম সেই ভিখারি না হয়ে জন্মায়, ঠিক আছে, বা এইরকম এমন পরিবেশে জন্মালো যেখানে কিছু নেই, কিচ্ছু নেই, মরুভূমিতে না পরিণত হয়। সেই জন্য প্রত্যেকে সেই লড়াইটা লড়ছে, প্রত্যেকের একই সুরে এই ব্যাপারটা করছে। মুষ্টিমেয় যারা বেনিফিশিয়ারি রয়েছে তারা ছাড়া প্রত্যেকেই কিন্তু আক্রান্ত, বিপর্যস্ত। আসাদুদ্দিন ওয়েসির নতুন জোট এ রাজ্যে এলেন, কতটা বিপর্যয় রাজ্যে শাসক দল? কোথাও গিয়ে কি মুসলিম ভোটটা আহ বিভক্ত হয়ে যাবে? দেখুন, মুসলিমরা কি ন্যারেটিভ নিয়ে ভোট দেবে, আমরা গত দুটো ইলেকশনে কিন্তু তার ট্রেন্ডটা দেখেছি। আলটিমেটলি ওনারা অনেক কিছুই নিজেদের মধ্যে তৈরি করেন, যখন ভোট হয় তখন কিন্তু ওই মানে বিজেপিকে হাঁটানোর জন্য একটাই মানে মানে যে প্ল্যাটফর্মকে পান সেখানেই গিয়ে সবাই মিলে ভোট দেন। তো এই ন্যারেশন যদি তারা আমাদের সাথে বিজেপি যে সংখ্যালঘুদের জন্য, মুসলিমদের জন্য কতটা কাজ করেছে, বিজেপি এদেশের যারা মুসলিম নাগরিক তাদের জন্য কতটা সহানুভূতিশীল, তাদের জন্য কি কি করতে পারে, মোদিজি আগেরবার
ইলেকশনের ন্যারেটিভ দিয়েছিলেন সবকা সাথ সবকা বিকাশ। এইটুকু যতক্ষণ না ভাবতে পারছেন ততক্ষণ মানে আসাদুদ্দিন ওয়েসি আসুন, ওই হুমায়ুন কবির নতুন দল গঠন করুন, বা এদিকে নওশাদ সিদ্দিকিয়া থাকুন, যাই থাকুন না কেন, আলটিমেটলি তো একটাই ইয়ে থাকে যে বিজেপি কে আসতে দিও না, তাহলে আমাদের দেশ থেকে মানে তাড়িয়ে দেবে, এই ধরনের একটা ন্যারেশন সেট করা আছে। ওটাকেই রিফ্লেক্ট করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা কে কি করলো, অনেক কিছু হয়, অনেক নাটক হয়, তারপরে গিয়ে ওই একটাই ভার্সন যেখান থেকে মানে মসজিদ থেকে যা বলে দেওয়া হবে, ইমাম যা বলে দেবেন সেটাই করেন। তো এখান থেকে বেরিয়ে মুসলিমরা কতটা নিজেদের ভালোর জন্য ভাবতে পারবেন এবং নিজেদেরকে ভারতীয় হিসাবে কতটা আরো প্রতিষ্ঠা করবেন, বা ভারতীয়ত্বের জন্য কতটা ভোট দেবেন, ঠিক আছে, সেটা যদি দেন তাহলে অন্যরকম ফল হবে। তাহলে অতি অবশ্যই বিজেপির সাথে যে দূরত্ব সেটা ঘুচবে। তারা যদি মনে করেন যারা ফরেনার্স মানে অবৈধ অনুপ্রবেশকারী তারা এই দেশের কেউ নন, তাহলে অতি অবশ্যই বিজেপিকে ভোট দেবেন, কারণ বিজেপি তাদের জন্য সব থেকে বেশি ভেবেছে, বিভিন্ন রাজ্যে অন্যান্য রাজ্যে গিয়ে দেখুন ভাবছে, এবং তাদের জন্য সবচেয়ে বেশি স্কিমস বা সবচেয়ে বেশি প্রকল্প সব থেকে বেশি উন্নয়ন করেছে। তো তারা অতি অবশ্যই এটা ভেবে দেখুন। আপনাদের সুযোগ রয়েছে ওই মানে যে মৌলানা বা যারা ইমাম রয়েছে তাদের একই চিন্তাতে, মানে তারা আপনাদের যে অন্ধকারে মানে ডুবিয়ে রেখেছে, এখান থেকে বেরিয়ে গিয়ে অ্যাটলিস্ট একবার এখান থেকে সম্পূর্ণভাবে চিন্তাধারা পরিবর্তন করুন, বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন। দেখুন অন্য রাজ্যেও যেভাবে আপনাদের জন্য যতটা কাজ করেছে এই রাজ্যে কিছু করতে দেয়নি, আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন আমরা আপনাদের জন্য কি করতে পারি।